হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে দশম শ্রেণীর চতুর্থ চ্যাপ্টার থেকে অভিব্যক্তি নিয়ে আলোচনা শুরু করব। এই অভিব্যক্তিকে বলা হয় হলো ইভলিউশন। এই ইভলিউশন শব্দটা ইভলভেরি, এটা একটা ল্যাটিন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো ক্রমবিকাশ। বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার তিনি বলেছিলেন যে কোনো একটা নির্দিষ্ট সত্তার মধ্যে যদি মন্থর অথচ গতিশীল কোনো পরিবর্তন আসে এবং সেটা ক্রমান্বয়ে সরল জীব থেকে জটিল জীবে পরিণত হয়, তখনই হলো সেটাকেই বলছে হলো অভিব্যক্তি। তাহলে চলো এখন দেখে নিই অভিব্যক্তির সংজ্ঞা কী। যে মন্থর ও গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো উদ্বংশীয় সরল জীব থেকে ক্রমান্বয়ে জটিল জীব উদ্ভব হচ্ছে তাকেই বলছে অভিব্যক্তি। তার মানে কি, এখানে কতগুলো ফ্যাক্টর আছে দেখো। প্রথম হলো যেটা, এই যে প্রক্রিয়াটা সেটা কন্টিনিউয়াস বা ধারাবাহিক হতে হবে, কিন্তু সেই প্রক্রিয়াটা মন্থর এবং গতিশীল, মানে এই প্রক্রিয়াটা খুব ধীরে ধীরে হবে কিন্তু চলতেই থাকবে, কখনো থামবে না, এরকম একটা প্রক্রিয়া। এর মধ্যে দিয়ে কি হবে, জীবটা সরল জীব থেকে ক্রমশ জটিল জীবে পরিণত হবে, সেটাকেই বলছে ইভলিউশন। এখন আসি জীবনের উৎপত্তি কিভাবে হয়েছিল সেই আলোচনায়। মনে করা হয় যে আজ থেকে প্রায় 300 কোটি বছর আগে এই পৃথিবীতে জীবনের উৎপত্তি হয়েছিল। বিজ্ঞানী ওপারিন, যিনি ছিলেন রাশিয়ার একজন বিজ্ঞানী, তিনি প্রথম এটার সম্পর্কে বলেছিলেন। তিনি প্রথম বলেছিলেন যে এই যে পৃথিবীতে যে সমস্ত ধরো অণুজীব বা একদম সরল যে কোষ জীব তৈরি হয়েছে, সেটাই তৈরি হয়েছে এই যে পৃথিবীর বুকে অবস্থিত সমস্ত ধরনের ইনঅর্গ্যানিক যে সমস্ত কেমিক্যাল, সেগুলো জুড়ে জুড়েই অর্গ্যানিক তৈরি হয়েছে এবং সেখান থেকেই আরও উন্নততর প্রাণী সৃষ্টি হয়েছে। এই যে ওপারিনের একটা প্রশ্ন জেনে রাখো, ওপারিনের লেখা একটা বইয়ের নাম হলো দ্য অরিজিন অফ স্পিসিস। ওকে, এরপর আসি একজন বিজ্ঞানীর কথায়, তার নাম হলো হ্যালডেন। এই যে হ্যালডেন, তিনি ছিলেন ইংল্যান্ডের একজন বিজ্ঞানী। এই যে হ্যালডেন, তিনিও পরবর্তীকালে এটাই আবিষ্কার করেছিলেন বা এটা আবার প্রমাণ করেছিলেন যে হ্যাঁ, যেটা ওপারিন বলেছেন সেটাই ঠিক, এবং এই যে পদ্ধতিটা যেটার মাধ্যমে এই পৃথিবীতে যে ইনঅর্গ্যানিক বা অজৈব বস্তু থেকে যে জৈব কোষ সৃষ্টি হয়েছে, সেইটা এইভাবে পৃথিবীর বুকেই হয়েছে। ঠিক আছে, এই যে পরিবর্তন বা বিবর্তন, এটার নাম দেন রাসায়নিক বিবর্তনবাদ বা কেমিক্যাল ইভলিউশন। এই যে কেমিক্যাল ইভলিউশন, এটার কতগুলো স্টেপ আছে। প্রথম স্টেপ হলো জৈব যৌগের উৎপত্তি। জৈব যৌগ মানে কি, ধরো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো সব অজৈব যৌগ। ঠিক আছে, এগুলো থেকে প্রথম যে যৌগ তৈরি হয় সেটাই হলো জৈব যৌগ। এর অনেকগুলো ভাগ আছে। প্রথম হলো হাইড্রোকার্বন সৃষ্টি। এই হাইড্রোকার্বন কি, ধরো অ্যাসিটিলিন C2H2, তারপর ধরো মিথেন, এইগুলো সব হলো হাইড্রোকার্বন। নামটা ভাগ করলেই দেখতে পাবে যে এখানে হাইড্রোজেনও আছে, কার্বনও আছে, সেই জন্য এই যৌগগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। তাহলে এই হাইড্রোকার্বনের কতগুলো উদাহরণ লিখছি দেখো। C2H2 এটা হলো অ্যাসিটিলিন, CH4 এটা হলো মিথেন, তারপর হলো C2H4 এটা হলো ইথিলিন, এগুলোই হলো হাইড্রোকার্বন। দেখো কার্বনও আছে, হাইড্রোজেনও আছে। নেক্সট স্টেপ কি, কার্বনের অক্সি ও হাইড্রক্সি গঠন। মানে অক্সি ও হাইড্রক্সি নামটা থেকে বুঝতে পারছো যে এগুলোর সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে বা হাইড্রক্সি গঠন করছে। হাইড্রক্সি বলতে বোঝায় OH গ্রুপটাকে। ঠিক আছে, তার মানে এগুলোর সাথে হলো অক্সিজেন যুক্ত হচ্ছে। আচ্ছা, এই কথায় বলে রাখি যে সেই সময় পৃথিবীর যে পরিবেশ ছিল সেখানে প্রচুর পরিমাণ ফ্রি র্যাডিক্যাল বা মুক্ত ধরো পরমাণু ঘুরে বেড়াতো, বুঝেছো? সেই জন্যে এই বিক্রিয়াটা হওয়া তখন খুব সোজা হয়ে যায়। তো মানে এই হাইড্রক্সি অক্সি যে গঠন, এটা কিন্তু এত সহজে হবে না, কিন্তু তখন হয়েছিল কারণ সেই সময় বাতাসে প্রচুর পরিমাণে ফ্রি র্যাডিক্যাল ছিল। তোমরা বলবে ফ্রি র্যাডিক্যাল কি? ফ্রি র্যাডিক্যাল হলো, ধরো হাইড্রোজেন তো H2, এটাই তখন H আর H, মানে এই যে এই একটা ফ্রি র্যাডিক্যাল এরমভাবে ঘুরে বেড়াতো, এটাই হলো ফ্রি র্যাডিক্যাল বা মুক্ত পরমাণু হিসাবে ঘুরে বেড়াতো। এর ফলে অ্যালডিহাইড তৈরি হলো, কিটোন তৈরি হলো এবং অ্যাসিড তৈরি হলো। অ্যালডিহাইড হলো, তোমরা এটা পরে বড় হলে আরও বেশি পড়বে, তোমরা হয়তো অনেকেই জানো। অ্যালডিহাইড হলো এই CHO গ্রুপটাকে বলে, কিটোন বলে COO গ্রুপটাকে, আর অ্যাসিড মানে হলো COOH, এই গ্রুপ আছে, তাই তো?
তাহলে এই সবকটাই দেখো তৈরি হচ্ছে এই স্টেপে, কার্বনের অক্সি ও হাইড্রক্সি গঠনে। তার মানে দেখো এখানে কার্বন ছিল, হাইড্রোজেন ছিল প্রথম ধাপে। নেক্সট ধাপে কি হয়েছে দেখো, সবের সাথে একটা করে অক্সিজেন বা একটার বেশি অক্সিজেন যুক্ত হয়েছে। এর যে পরের ধাপ সেটা হলো শর্করা গঠন। এই যে কার্বনের অক্সি ও হাইড্রক্সি গঠন হলো, অর্থাৎ এইগুলো গঠন হলো অ্যালডিহাইড, কিটোন ও অ্যাসিড। এইগুলোর সাথেই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন যুক্ত হচ্ছে, নিয়ে তৈরি করছে শর্করা। শর্করা মানে হলো গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এগুলো সব তৈরি হচ্ছে। এগুলোর সংকেত কি C6H12O6, ঠিক আছে। তার মানে দেখো এই রকম ছিল, এগুলোর নিজেদের মধ্যে আরও যুক্ত হয়েছে, নিয়ে এগুলোর সাথে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন যুক্ত হয়ে এরকম স্ট্রাকচার গঠন করেছে। প্রথমে তৈরি হলো কি তাহলে, শর্করা। তারপরের ধাপ হলো কি, স্নেহ পদার্থ গঠন। আচ্ছা, স্নেহ পদার্থ কিভাবে গঠিত হচ্ছে, এই যে এখানে কার্বনের অক্সি ও হাইড্রক্সি গঠন বলেছিলাম, সেখানে কি কি তৈরি হয়েছিল, অ্যালডিহাইড, কিটোন। এই যে অ্যালডিহাইড আর কিটোন, এগুলো প্রথমে নিজেদের মধ্যে পলিমার সৃষ্টি করে। পলিমার মানে কি, একটা চেন, লম্বা চেনের মধ্যে সৃষ্টি করে। অ্যালডিহাইড কিটোন বা শুধু অ্যালডিহাইড বা শুধু কিটোন, এগুলো পর 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 যুক্ত হয়ে একটা পলিমার গঠন করে। তারপর সেই পলিমার থেকে কিছু জারণ প্রক্রিয়া হয়, তার ফলে তখন তৈরি হলো ফ্যাটি অ্যাসিড। আর ফ্যাটি অ্যাসিডের সাথেই পরে গ্লিসারল যুক্ত হয়ে তৈরি করে স্নেহ পদার্থ বা ফ্যাট। আর লাস্ট হলো এই যে অ্যামাইনো অ্যাসিড গঠন। এটা কিভাবে হয়, এই যে এই অংশে প্রচুর পরিমাণ সেই সময় বাতাসে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তার সাথে জায়গা জায়গা জলও তৈরি হয়েছে। অ্যামোনিয়া ও জল যুক্ত হয়ে গিয়ে এই যে অ্যামাইনো অ্যাসিড গঠন হয়েছে। এই অ্যামাইনো অ্যাসিডই হলো প্রথম যে প্রোটিন গঠিত হয়েছে, মানে প্রোটিনের একক হলো অ্যামাইনো অ্যাসিড। আর নেক্সট স্টেপ হলো জৈব যৌগের মিশ্রণ। দেখো এই যে এর আগে যে বিক্রিয়াগুলো আমি বললাম, এগুলো সবই হচ্ছিল কিন্তু পৃথিবীতে, যে মানে সমুদ্রের মধ্যে হচ্ছিল। সেই সময় কি হয়েছিল, পৃথিবীতে তো মানে কি বলবো, অনেক বেশি মানে জল ছিল, এবং সেই অবস্থাতেই জলের যেহেতু অংশ অনেক বেশি ছিল এবং সেই সময় পৃথিবী যথেষ্ট উত্তপ্তও ছিল, সেই জন্য সেই যে জল ছিল সেটা ছিল বেশ গরম, এবং সেই জলের মধ্যে এই যে বিক্রিয়াগুলো সেগুলো সব হচ্ছিল, অর্থাৎ হাইড্রোকার্বন সৃষ্টি হয়েছিল। অর্থাৎ সেই জলের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাসিটিলিন, তারপর মিথেন, তারপর ইথিলিন, এগুলো ছিল। তারপর সেগুলো থেকে তৈরি হয়েছিল হলো অক্সি ও হাইড্রক্সি, মানে অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, এগুলো। তারপর সেখান থেকে তৈরি হয়েছিল বিভিন্ন শর্করা, তৈরি হয়েছিল ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, তারপর তৈরি হয়েছিল অ্যামাইনো অ্যাসিড। এগুলো সবই কিন্তু ছিল ওই পৃথিবীতে যে সমুদ্রের যে জল তার মধ্যে, ঠিক আছে। তাহলে এবার জলের মধ্যেই যখন এত কিছু রয়েছে এবং জলটাও যথেষ্ট উত্তপ্ত রয়েছে, তখন কি হয়েছিল, এই যৌগগুলো নিজেদের সাথে বিক্রিয়া করতে শুরু করেছিল, ঠিক আছে। এই যে জলের মধ্যে সমস্ত রকম যৌগ মিশে রয়েছে, এই অবস্থাটাকেই নাম দেওয়া হয়েছিল হট ডায়ালুট স্যুপ বা গরম তরল স্যুপ। কেন, কারণ স্যুপের মধ্যে যেমন বিভিন্ন রকম ইনগ্রেডিয়েন্ট থাকে, এখানেও তেমনি বিভিন্ন যৌগগুলো ছিল, এবং এই যৌগগুলো এই অবস্থায় থেকে থেকে কি হচ্ছিল জানো, নিজেদের মধ্যে যুক্ত হয়ে এরা মানে পলিমার গঠন করছিল। মানে এই যে ধরো বিভিন্ন রকম শর্করা যুক্ত হয়ে পলিস্যাকারাইড গঠন করছে, বিভিন্ন এই যে স্নেহ পদার্থ ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এরা যুক্ত হয়ে ফ্যাট তৈরি করছে, অ্যামাইনো অ্যাসিড, এগুলো জুড়ে জুড়ে তৈরি করছে প্রোটিন। সেইটাই হলো জটিল যৌগের সৃষ্টি। জটিল যৌগ মানে কি, এখানে যে সরল যৌগগুলো তৈরি হলো সেগুলো নিজেদের সাথে পরপর যুক্ত হচ্ছে, মানে শর্করা আরও একটা শর্করার সাথে যুক্ত হয়ে যাচ্ছে বা একাধিক শর্করার সাথে যুক্ত হচ্ছে। যেমন একটা ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল যুক্ত হয়ে ফ্যাট তৈরি করে দিচ্ছে। তারপর বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড, এগুলো পরপর পরপর যুক্ত করে প্রোটিন গঠন করছে, অর্থাৎ জটিল জৈব যৌগের সৃষ্টি হতে থাকছে। এই অবস্থাতেই মোস্ট ইম্পর্ট্যান্ট যে স্টেপ সেটা হলো নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড তৈরি হয় এই জটিল জৈব যৌগের সৃষ্টি এই স্টেপটার মধ্যে। মানে এরা যখন নিজেদের মধ্যে বিক্রিয়া করছিল, সেই সময় এরম বিক্রিয়া করতে করতে নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড তৈরি হয়ে যায়। এই নিউক্লিওটাইড আসলে কি, ডিএনএর একটা অংশ, তোমরা সবাই জানো। তাহলে বুঝতে পারছো যে এখান থেকে এসে গেল নিউক্লিক অ্যাসিড। এই যে নিউক্লিক অ্যাসিড আসলে কি, এটা হলো আমাদের যে ডিএনএ বলি বা যেটা আরএনএ বলি, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড বা রাইবোনিউক্লিক অ্যাসিড, যে কোনো একটা। তার মানে যে কোনো জীবের যে প্রাণের আধার যেটা, সেটা হলো কি, সেটা হলো এই যে নিউক্লিক অ্যাসিড, সেটা কিন্তু এই
মানে স্টেপে তৈরি হয়ে গেল। সেই জন্যেই এই স্টেপটা খুব ভালোভাবে পড়বে। এই জটিল যৌগের সৃষ্টি এই জায়গাতেই কিন্তু এই নিউক্লিওটাইড নিউক্লিওসাইড এগুলো সব তৈরি হচ্ছে। এর পরের ধাপ হলো নিউক্লিক অ্যাসিড গঠন। এক্ষেত্রে কি হয়, আগের ধাপে তৈরি হয়েছিল নিউক্লিওসাইড নিউক্লিওটাইড, সেইগুলোই এখানে এসে এরা নিজেদের মধ্যে আবার যুক্ত হয়ে তৈরি করছে আরএনএ। সেখান থেকেও আরও উন্নত যে নিউক্লিক অ্যাসিড সেটা হলো ডিএনএ, এইভাবে গঠন করছে। এবার নেক্সট ধাপ হলো কি প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল। নামটা থেকেই খেয়াল করো যে প্রোটোসেল মানে একটা সেলের বা একটা কোষের আগের অবস্থা। ঠিক আছে, কিভাবে হচ্ছে এক্ষেত্রে দেখো, আগেই আমি বললাম যে গরম তরল স্যুপ, সেই গরম তরল স্যুপ থেকে না প্রোটিনগুলো আলাদা হচ্ছিল এবং নিজেদের মধ্যে যুক্ত হচ্ছিল, নিয়ে একটা কোলয়েড জাতীয় একটা গঠন করেছিল, কোলয়েডের মতো। ঠিক আছে, এবার এই যে গঠন এর মধ্যে ছিল 50% প্রোটিন। যদি আমরা এরকম আঁকি, এর মধ্যে ছিল 50% প্রোটিন, 25% হলো ফ্যাট বা লিপিড, এর লিখলাম, আর 25% হলো কার্বোহাইড্রেট। ঠিক আছে, আর এটার বাইরে এরম দ্বিস্তরী আবরণ ছিল। ঠিক আছে, আবরণ সর্বদা কোষের বাইরে যে পর্দা বা আবরণ সেগুলো সর্বদাই কী দ্বারা হয়, ফ্যাট দ্বারা হয়। ঠিক আছে, এইটারই যে নাম, এটার নাম দিয়েছিলেন কোয়াসারভেট। তাহলে কোয়াসারভেটের মধ্যে কী কী ছিল, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সবই ছিল। প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি, কার্বোহাইড্রেটের পরিমাণ সবচেয়ে কম, আর এটা দুটো স্তর বিশিষ্ট ছিল। আমাদের কোষেও তোমরা সবাই হয়তো জানো যে দ্বিস্তরী আবরণই থাকে, তাই তো? উদ্ভিদের ক্ষেত্রে থাকে কোষ প্রাচীর, কোষ পর্দা, আমাদের ক্ষেত্রে শুধু থাকে কোষ পর্দা, তাই তো? আরও এক ধরনের মনে করা হয় যে আরও একরকম এরকম গঠন হয়েছিল, সেটার নাম হলো মাইক্রোস্ফিয়ার। এই মাইক্রোস্ফিয়ারটা দেখতে একটা বলের মতো, প্রোটিনগুলো পরস্পর যুক্ত হয়েছিল। এই মাইক্রোস্ফিয়ার শুধুমাত্রই প্রোটিন দ্বারা গঠিত, কিন্তু এরা কি করতো, এরা প্রোটিন আরও জমা করে নিজেদের সংখ্যা বড় করতে পারতো। মানে ধরো কিছু অ্যামাইনো অ্যাসিড যুক্ত করে প্রোটিন হলো, তো সে কিছু প্রোটিন যুক্ত করে এরম ছোট বল, আরও যখন অনেক যুক্ত হচ্ছে এরম বড় বল, এরমভাবে এরা নিজেদের আকারকে বড় করতে পারতো। ঠিক আছে, আর এদের মানে বাইরে যে আবরণ ছিল সেটা ছিল অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দার মানে কি, আমাদেরও কোষে, মানে আমাদের যে কোনো রকম প্রাণীদের, জীবিত প্রাণীদের কোষের বাইরে যে পর্দা রয়েছে সেটাও কিন্তু বেশিরভাগ সময় অর্ধভেদ্যই হয় বা প্রভেদক ভেদ্যও হয়। এই অর্ধভেদ্য বা প্রভেদক ভেদ্য মানে কি, যেটার মধ্যে দিয়ে কিছু কিছু দ্রাবক চলাচল করতে পারে কিন্তু সমস্ত দ্রাবক চলাচল করতে পারে না। ঠিক আছে, তাহলে এইরম বা প্রোটিন দ্বারা গঠিত এই যে একটা বলের মতো অংশ, এটা কিন্তু আমি 3Dতে বোঝাতে পারছি না, এটা গোল মনে হচ্ছে কিন্তু এটা একটা বলের মতো অংশ, 3Dতে যদি ভাবো সেইটাই হলো মাইক্রোস্ফিয়ার। ঠিক আছে, এবার এই যে কোয়াসারভেট আর মাইক্রোস্ফিয়ার এগুলোর সাথে যখন এই আরএনএ আর ডিএনএ যুক্ত হচ্ছে তখনই সেটা গঠন করছে প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট। ভেবে দেখো, আমাদের কোষের মধ্যে কি থাকে, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট থাকে, এরম আবরণও থাকে, তাই তো? তার সাথে এর ভেতরে কি থাকে, নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আরএনএ থাকে। একটা ভাইরাসের ক্ষেত্রেও ধরো আরএনএ থাকছে, কারো 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 কোনো কোনো ভাইরাসের ডিএনএ থাকছে, যার যেটা নিউক্লিক অ্যাসিড সেটাই থাকছে। ঠিক একইভাবে এখানেও সেরকম গঠন হচ্ছে। দেখো, তাহলে এগুলোর সাথে যখন একটা করে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে যাচ্ছে, এগুলোর সাথে ধরো একটা নিউক্লিক অ্যাসিড যুক্ত হলো, তখনই তৈরি করলো কি, প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট। ঠিক আছে, এই প্রোটোসেল আর প্রোটোবায়ন্ট কাকে বলে অনেক সময় প্রশ্ন আসে, খুব ভালো করে কিন্তু এই জায়গাটা পড়তে হবে। এখান থেকে মানে 2 মার্কসের প্রশ্ন বা 1 মার্কসের প্রশ্ন আসবেই আসবে, খুব ভালো করে পড়বে। এক্ষেত্রে বলে রাখি যে বিজ্ঞানী ওপারিন মনে করেছিলেন যে কোয়াসারভেটের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রোটোসেল তৈরি করে, কিন্তু বিজ্ঞানী ফক্স পরবর্তীকালে মনে করেছিলেন যে এই মাইক্রোস্ফিয়ারের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট তৈরি হয়। এটা নিয়ে বিভেদ আছে, কিন্তু ব্যাপার মানে বেসিক যে জিনিসটা সেটা কিন্তু একই, তাই তো? দেখো, এটার ক্ষেত্রে নয় কার্বোহাইড্রেট কম মানে আছে, এটার ক্ষেত্রে নেই, কিন্তু যে কোনোভাবেই হয়ে থাকুক না কেন এগুলো তো সবই মানে কি বলবো, থিওরি হিসাবে ভেবে নেওয়া হচ্ছে, তাই না? এক্স্যাক্ট সেই পৃথিবীর কন্ডিশন এখন ক্রিয়েট করা পসিবল নয়, সেই জন্য এগুলো সবই ল্যাবরেটরিতে টেস্ট করা হয়েছে এবং তারপরেই কনক্লুড করা হয়েছে। সেই জন্য এই দুটো সম্ভাবনাই পসিবল। ঠিক আছে, কোয়াসারভেট থেকেও এটা সম্ভব, মাইক্রোস্ফিয়ার থেকেও এটা হওয়া সম্ভব। এরপর আসি বিজ্ঞানী মিলার ও উরের পরীক্ষায়। এনারা দুজনেই
1953 সালে একত্রিত হয়ে স্ট্যানলি মিলার আর হ্যারল্ড উরে এনারা 18 দিন ধরে একটা পরীক্ষা করেছিলেন। ল্যাবরেটরিতে এই পরীক্ষাটা হয়েছিল। এই পরীক্ষাতে ল্যাবরেটরির মধ্যেই যে পৃথিবীর যে আদি যে অবস্থা সেইটাই এনারা ক্রিয়েট করে দেখার চেষ্টা করেছিলেন যে সেই সময় কি কি জৈব যৌগ তৈরি হয়েছিল। তারা কি করে, এরকম একটা গোলতল ফ্লাস্ক নেন, এই গোলতল ফ্লাস্কের মধ্যে জলকে ফোটাতে থাকেন, কারণ সেই সময় কি হয়েছিল, সমুদ্রের যে জল ছিল সেটা কন্টিনিউয়াস ওরকম গরম উত্তপ্ত ছিল, তার ফলে এখান থেকে বাষ্প তৈরি হয়েছিল। আচ্ছা, এবার এই যে ফ্লাস্ক, এই ফ্লাস্কটায় দেখো, এই ফ্লাস্কের মধ্যে 3 রকম গ্যাসের মিশ্রণ ছিল, মিথেন ইস টু অ্যামোনিয়া ইস টু হাইড্রোজেন, ঠিক আছে, 2:2:1। এই অনুপাতটা দিয়ে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে, খুব ভালো করে পড়বে। অনেক সময় এরকম প্রশ্ন আসে এই মিলার ও উরের পরীক্ষায় কোন কোন গ্যাস নেওয়া হয়েছিল, কি কি অনুপাতে নেওয়া হয়েছিল, বা অনেক সময় মাল্টিপল চয়েসেও দেয়, খুব ভালো করে পড়ে রাখবে। এবার এখান থেকে বার হচ্ছে কি H2O, তাই তো। এবার এই H2 এখান দিয়ে গিয়ে এইখানে আসছে, এই বড় যে ফ্লাস্কে আসছে। এবার এই ফ্লাস্কে তার সাথে এই গ্যাসগুলোও রয়েছে, তার সাথে এই ফ্লাস্কে কি করা হয়েছে, টাংস্টেন 2টো তার দেওয়া হয়েছে এবং এই তারের মধ্যে দিয়ে 60,000 ভোল্টের যে বিদ্যুৎ সেটাকে এখানে প্রয়োগ করা হচ্ছে এই জায়গাটায়। কেন? কারণ মনে করা হয় সেই সময় পৃথিবীতে যে সমুদ্রের মধ্যে যে অবস্থাটা ছিল, বিভিন্ন গ্যাসগুলো দ্রবীভূত হয়েছিল, জল ছিল, বিক্রিয়াটা যে শুরু হয়েছে সেটা কিন্তু এমনি এমনি হয়নি। সেই সময় কোনো এক সময় বিদ্যুৎ স্ফুরণ হয়েছিল। সেই যে বিদ্যুৎ স্ফুরণের জন্য বা অতিজাগতিক কোনো রশ্মি, এই সমস্তগুলোর কারণেই কিন্তু এই বিক্রিয়াগুলো সেই সময় হতে শুরু করেছে। সেই জন্য এইখানেও সেমভাবে 60,000 যে ভোল্টের যে বিদ্যুৎ এখানে প্রয়োগ করা হচ্ছে এই বাল্বের মধ্যে, তার ফলে এখানে কিছু কেমিক্যাল রিয়াকশান হচ্ছে। তারপর এখান থেকে এই যে বাষ্প এখানে আসছে, এটা হলো শীতক যন্ত্র। শীতক মানে কন্টিনিউয়াস এই জায়গাটাকে ঠান্ডা করে। এবার ধর এখান থেকে ঠান্ডা জল ঢুকছে, এখান থেকে গরম জল বার হয়ে যাচ্ছে, আর এর ভিতরের যে জল সেগুলো ধরো এখানে এরমভাবে এর গায়ে এরমভাবে লেগে যাচ্ছে, তাই তো। বাষ্প যখন ঠান্ডা হয় কি হয়, এরকমভাবে লেগে যায়। তারপর এই যে ফোটা ফোটা জলগুলো এখান দিয়ে এখানে চলে এসে এখান দিয়ে কালেক্ট হচ্ছে। এই যে এখানে যেটা কালেক্ট হচ্ছে এটাকে পরে ক্রোম্যাটোগ্রাফির মাধ্যমে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা হয় যে এখানে কোন কোন জৈব যৌগ উৎপন্ন হয়েছে। দেখা গেছিলো যে এখানে বিভিন্ন রকম প্রোটিন, তারপর কার্বোহাইড্রেট, অনেক কিছু তৈরি হয়েছে, বিভিন্ন অ্যাসিড, যেমন প্রোটিনের মধ্যে গ্লাইসিন, অ্যালানিন তৈরি হয়েছিল, কার্বোহাইড্রেটের মধ্যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, সাকসিনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ইউরিয়া, এগুলো সব তৈরি হয়েছিল। আর তার সাথে সাথে এনারা দুজনেই অ্যাডেনিন তৈরি করতেও সক্ষম হয়েছিলেন। অ্যাডেনিন হলো একরকম কি নিউক্লিক অ্যাসিডের একটা অংশ, তাই তো, তোমরা সবাই জানো। তার মানে এই যে অ্যাডেনিন মানে নিউক্লিক অ্যাসিডও কিন্তু এইভাবে তৈরি করা সক্ষম। দেখো, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট তৈরি হতে পারে, কিন্তু যদি নিউক্লিক অ্যাসিড কোনোভাবে তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু সেখানে প্রাণের উদ্ভব হবে না, তাই তো। কিন্তু এনারা এইভাবে 18 দিন ধরে যে পরীক্ষা করেছিলেন এবং সেখান থেকে যে রেজাল্ট পাওয়া যায় সেখানে কিন্তু অ্যাডেনিন তৈরি হয়েছিল। তোমরা সবাই যখন ডিএনএ গঠন পড়েছো এটা পড়েছো যে বিভিন্ন রকম যে তৈরি হয়, যেমন অ্যাডেনিন, তারপর গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এগুলো সবই কিন্তু এক একটা কি নিউক্লিক অ্যাসিডেরই অংশ। এইভাবে কিন্তু এখানে অ্যাডেনিনও তৈরি হচ্ছে। এখান থেকে এই মিলার ও উরে তারা কনক্লুড করেন যে এইভাবে পৃথিবীর সেই সময় যে বিক্রিয়াগুলো হয়েছিল সেগুলো কিন্তু সেই অবস্থাতে হওয়া সম্ভব, এবং কোন কোন গ্যাস দায়ী, কীরকমভাবে এটা হয়েছে সেগুলো এনারা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন। পৃথিবীর বুকে প্রথম যে প্রাণীর সৃষ্টি হয়েছিল সেটা ছিল এককোষী প্রাণী, অবশ্যইভাবে। তাদের মধ্যে কিন্তু তারা তখন কিন্তু সালোক সংশ্লেষকে ব্যবহার করতে পারতো না, তারা ছিল কেমোট্রপিক মানে বিভিন্ন কেমিক্যালকে ব্যবহার করে নিজেদের শরীরে খাদ্য উৎপন্ন করতে পারতো। তারপরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার উদ্ভব হয়। এই ব্যাকটেরিয়ার মধ্যে নীলাভ সবুজ শৈবাল ছিল, আরও অনেক নানা রকম ব্যাকটেরিয়া ছিল, যা কেউ সূর্যালোককে ব্যবহার করে বা খাদ্য তৈরি করতে পারতো এবং তার সাথে সাথে অক্সিজেনও ত্যাগ করতে পারতো। এইভাবেই কিন্তু এই যে প্রক্রিয়া, ব্যাকটেরিয়ার যে সময়, সেটা কিন্তু একটা বিশাল বড় সময় ধরে ছিল, এবং সেই সময় যে ব্যাকটেরিয়াগুলোর জন্যই কিন্তু আমাদের বাতাসে এই যে মুক্ত অক্সিজেন আসে। যে কালে এসেছে হলো এককোষী প্রাণী, তারপর বহুকোষী প্রাণী, এইভাবে প্রাণীরা ক্রমশ উন্নত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। আর তোমরা এই ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।